আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস starts, said ফাহিম। আচ্ছা আমাকে বলো, তোমরা তো নতুন আসছো, তোমাদেরকেও জিজ্ঞেস করলে দেখি আনসার করতে পারো কিনা। এই যে অংশটা সেইড ফাহিম বা ফাহিম সেইড, এই অংশটার নাম কি? তোমরা না, ওরা শিখতেছে, শিখুক না, ওরাও শিখুক। এই জায়গাটার নাম কি জানো তোমরা? তোমরা বলবা না, ওরা শিখুক আগে। রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে এটার নাম হইলে তো ও তো পারে। এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে সেটা রিপোর্টেড স্পিচ। ন্যারেশন মানে হচ্ছে, মূল কথা কি বলেছিলাম, একটা কনভারসেশন, একটা কথাবার্তা। এটা দুজন কথা বলবে, বা বেশিরভাগ ক্ষেত্রে দুজন কথাবার্তা বলে। তো যে করে সে একজন ব্যক্তি, আর যারা করে তারা আরেকটা ব্যক্তি। কথা বুঝছো? যে করবে সে যদি ওই বাক্যে না থাকে, তাহলে এখানে যারা থাকবে তারা তার কাছে কোন পার্সন? থার্ড পার্সন। কোন পার্সন? এই কথাটা বোঝো। এখানে কথা হচ্ছে কয়জনের মধ্যে? দুজন, ফাহিম আর একটা হচ্ছে আরমান। তো ওইখানে যে করে সে সবসময় কোন পার্সন? ফার্স্ট পার্সন। কোন পার্সন? তুমি করতেছো নারেশনটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, তুমি সবসময় ফার্স্ট পার্সন। ক্লিয়ার? আর ওইখানে যে ব্যক্তিরা থাকবে এরা কোন পার্সন হবে? থার্ড। কোন পার্সন? এখানে তো পার্সন জানতে হবে। তোমাকে ন্যারেশন করতে হলে কি জানতে হবে? পার্সনটা জানতে হবে। পার্সনের পরিবর্তন করতে হয়। সেকেন্ড হচ্ছে ভার্বের পরিবর্তন। কার পরিবর্তন? ভার্বের পরিবর্তন করতে হবে। বাক্যে যে যে জায়গায় তুমি ভার্ব দেখবা সে ভার্বের পরিবর্তন করবা। কথাকে বুঝছো? বাক্যে অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে। তাহলে পরিবর্তন করবা কার? অক্সিলারি ভার্বের। কোনো মেইন ভার্বের পরিবর্তন করা লাগবে না। বাক্যে মেইন ভার্ব আছে, তাহলে মেইন ভার্বের পরিবর্তন করবা। কথাকে বুঝছো? কি করবে এটা আমি দেখাবো। কার কার পরিবর্তন করতে হবে? পার্সন। এই বাক্যটার মধ্যে কিছু পার্সন আছে, যেমন এখানে আই একটা পার্সন আছে কিনা। এরপরে দেখো ফর এক্সাম্পল এখানে আর প্রনাউন নাই, তাহলে এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে। তাহলে এখানে মোট যে যে জায়গাগুলোতে ভার্ব আছে সে ভার্বগুলোর পরিবর্তন করতে হবে, আর যে যে জায়গায় প্রনাউন আছে সে প্রনাউনগুলো কি করতে হবে? পরিবর্তন করতে হবে। কথাকে বুঝতে পেরেছো? এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেওয়ার জন্য। তাহলে আমরা কিভাবে করব কাজটা? রিপোর্টিং ভার্বটা যে দিকেই থাকুক, এটাকে প্রথমে সবসময় করার সময় কোন দিকে আনতে হবে? প্রথম দিকে। কোন দিকে? আচ্ছা, তাহলে মূলত সেড ফাহিম আছে। এই কথাটা কে বলছে? এখানে ফাহিম বলেছে। কথা কয়জনের মধ্যে হইতেছে? আরমান আর ফাহিম। মূলত প্রথম দিকের মানে এই ন্যারেশনটার প্রথম দিকে ছিল যে তুমি কি তোমার ইংরেজি বইটা আমাকে দিতে পারবা। এই কথাটা বলছে ফাহিম, জিজ্ঞেস করছে কারকে? আরমানকে। আরমানে বলছে না, আমি তোমাকে বইটা দিতে পারবো না, কারণ আমি বইটা নিয়ে ক্লাসে যাব। কোথায় যাব? ক্লাসে যাব। আমি তোমাকে ইংরেজি গ্রামার বইটা দিতে পারবো না। 3 নাম্বার কনভারসেশন, ফাহিম আবার বলতেছে যে আই শ্যাল রিটার্ন ইউ, আমি তোমাকে বইটা দিয়ে দেব বিফোর দ্য ক্লাস স্টার্টস, ক্লাসটা শুরু হওয়ার আগেই আমি তোমাকে বইটা দিয়ে দেব। তাহলে কথা হইতেছে কজনের মধ্যে? দুজন। কে কে? ফাহিম আর আরমান। ফাহিম প্রথমে আরমানকে বলছে তুমি কি তোমার প্লিজ তুমি কি তোমার ইংরেজি বইটা গ্রামার বইটা আমাকে দিতে পারবা। এটা প্রথম দিকে। তখন এখানে আরমান বলতেছে না, আমি তোমাকে এই বইটা দিতে পারবো না, কারণ আমি এই বইটা নিয়ে কোথায় যাব? ক্লাসে যাব। তখন 3 নম্বর লাইনটা হচ্ছে এটা। তখন ফাহিম আবার বলতেছে যে আই শ্যাল রিটার্ন দ্য বুক, আমি বইটা তোমাকে রিটার্ন করে দেব বিফোর দ্য ক্লাস স্টার্টস, ক্লাস শুরু হওয়ার আগে। এই কথাটা কে বলছে? সেইড ফাহিম। তাহলে কাকে বলছে কথাটা? আরমানকে। তাহলে আমাকে লিখতে হবে কি? লিখতে হবে এই যে রিপোর্টিং ভার্বটা পরে আছে, কিন্তু লেখার সময় কোথায় লিখতে হবে? প্রথমে। তো লিখতে হবে ফাহিম, এই সেইডের কিন্তু পরিবর্তন করা লাগে। মনে আছে কথাটা? প্রথম পরিবর্তন কার হবে? সেইডের। কার? সেইড। তাহলে সেইডের পরিবর্তনটা নির্ভর করবে এই বাক্যটার উপর। বাক্য কয় প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। যদি এই বাক্যটা অ্যাসার্টিভ হয়, কি হয়? তাহলে এই সেইডের কোনো পরিবর্তন করা লাগবে না, কারণ অ্যাসার্টিভ বাক্যের কাজ হচ্ছে কোনো কিছু বলা। তাহলে সেইড অর্থ হতো বলা। তাহলে এই সেইডের পরিবর্তনটা নির্ভর করবে কোন বাক্যটার উপর?
এই যে রিপোর্টেড স্পিচের উপর। রিপোর্টেড, মনে করো রিপোর্টেড স্পিচটা এই যে ইনভার্টেড কমা এখান থেকে শুধু এখানে শেষ, এটা মনে করো একটা ইন্টারোগেটিভ বাক্য ভিতরে। তাহলে তখন আমি সেডের পরিবর্তে লিখবো কি আস্কড। কি লিখবো? কেন সেডের পরিবর্তে আমি আস্কড লিখবো? কারণ ইন্টারোগেটিভ বাক্যের কাজ কি? প্রশ্ন করা। কি করা? মনে করো এখানে লেখছে, মনে করো ফাহিম সেড, এখানে ভিতরে একটা বাক্য আছে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, মনে করো এইটা আছে হোয়াট ইজ ইউর নেম, তাহলে এটা কি বাক্য? ইন্টারোগেটিভ। এই বাক্যটা কি বাক্য? ইন্টারোগেটিভ বাক্যের কাজ কি? আস্ক। ইন্টারোগেটিভ বাক্যের কাজ কি? আস্ক মানে কি করা? প্রশ্ন করা। তখন আমি সেডের পরিবর্তে লিখবো আস্কড। লিখবো কারণ সেড পাস্ট টেন্স, সেড কোন টেন্স? সে হচ্ছে প্রেজেন্ট, সে এর পাস্ট কি? সেড। তাহলে আস্ক হচ্ছে প্রেজেন্ট, এটার পাস্ট কি? আস্কড। তখন আমি সেডের পরিবর্তে কি লিখবো? কেন লিখবো আস্কড? কেন? কারণ যদি এই বাক্যটা মনে করো এভাবে আছে কথাটা সেড ফাহিম, মনে করো এইটা আছে ইনভার্টেড কমার ভিতরে এটা আছে আর সেড ফাহিম আছে, তখন আমি সেডের পরিবর্তে কি লিখবো? আস্কড। কি লিখবো? কেন আস্কড লিখবো? কেন? কারণ এই বাক্যটা কি বাক্য? প্রশ্ন, ইন্টারোগেটিভ। যদি ইম্পারেটিভ হয় তাহলে আরেকটা হবে, কারণ ইম্পারেটিভ বাক্যের কাজ কি? আদেশ করা, নিষেধ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, তখন সেডের পরিবর্তে আরেকটা বসবে। কথা কি বুঝছো? যখন বাক্যটা ইম্পারেটিভ হবে, কি হবে? ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ বাক্যের কাজ কি? কারোর জন্য উইশ করা, প্রে করা, তখন এই ভার্ব সেডের পরিবর্তে আমি লিখবো উইশড অথবা প্রেড। কথা বুঝছো? মনে করো এই বাক্যটা এক্সক্লামেটরি, তাহলে এটার এক্সক্লামেটরি বাক্যের কাজ হচ্ছে আশ্চর্য হওয়া, ঠিক আছে, রাগ প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা, তখন আবার সেডের পরিবর্তে আরেকটা লিখবো। তার মানে এই সেডের পরিবর্তনটা নির্ভর করবে ইনভার্টেড কমার ভিতরে কোন বাক্যটা আছে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথম পরিবর্তন করব কার? সেডের। কার পরিবর্তন করব? প্রথমে পরিবর্তন সেডের। এই বাক্যটা কি বাক্য? ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা সেটা কি বাক্য? কোন ধরনের বাক্য এটা? অ্যাসার্টিভ বাক্য চিনার উপায় হচ্ছে বাক্যটা নাউন প্রনাউন দিয়ে শুরু হবে, কি দিয়ে? আর শেষে একটা ফুল স্টপ থাকবে। এটা কি বাক্য? অ্যাসার্টিভ। এই বুঝছো কথাটা? বাক্য চিনার উপায় আছে। অ্যাসার্টিভ বাক্য চিনার উপায় কি? বাক্যটা শুরু হবে কি দিয়ে আর শেষে কি থাকবে? তাহলে এটা কি বাক্য? অ্যাসার্টিভ। তাহলে এই বাক্যটা একটা অ্যাসার্টিভ বাক্য। তখন আমি কি করব? লিখবো ফাহিম সেড। তখন আর সেডের কোনো পরিবর্তন করা লাগবে না, লিখবো ফাহিম সেড। কথা বুঝতে পেরেছো? এটা একটা বাক্য, ফাহিম সেড, এটা কি একটা বাক্য। আবার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটাও কি একটা বাক্য। তো দুইটা বাক্যকে সংযুক্ত করে তার নাম হচ্ছে কনজাংশন। তার নাম কি? তাহলে এখন আমি একটা বাক্য লিখলাম, এখন যে আরেকটা বাক্য লিখবো, এতক্ষণ তো ইনভার্টেড কমা ছিল, কিন্তু এখন তো ইনভার্টেড কমা উঠে যাবে, তখন এটা একটা বাক্য, এটা একটা বাক্য। বাক্য মোট কয়টা? তো দুইটা বাক্যের মাঝখানে কি বসাতে হবে? কনজাংশন। তাহলে অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে কি বসে? যদি বাক্যটা অ্যাসার্টিভ হয় তাহলে বসবে দ্যাট। ইন্টারোগেটিভের একটা নিয়ম, ইম্পারেটিভের আরেকটা নিয়ম। মনে আছে কথাগুলো? তাহলে এখানে বসাবো দ্যাট। দ্যাট বসালাম। কেন দ্যাট আসছে বুঝতে পারছো সবাই? জিনিয়া বুঝছুনি কেন দ্যাট আসছে? এটা বুঝছো? কোন বাক্যে দ্যাট বসে? অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভের আরেকটা নিয়ম, ইম্পারেটিভের আরেকটা নিয়ম। বুঝছো? আর কয়টা বাক্যের মাঝখানে দ্যাট বসছে? দুইটা বাক্যে। আচ্ছা, তাহলে আমি বলছিলাম যে এই যে বাক্যটা আছে, এই বাক্যটার যত জায়গায় প্রনাউন আছে সব প্রনাউন পরিবর্তন করতে হবে। যত জায়গায় কি আছে? প্রনাউন। তো প্রনাউনের কোন জায়গাটা জানতে হবে জানো? আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউ, ইউর, হি, হিম, হিজ, she, her, her, it, it, its। আরেকটা কি বাকি আছে? দে, দেম, দেয়ার। মনে করো লিখলাম দে, দেম, দেয়ার। আমি তোমাদেরকে বলেছিলাম, এদিকে প্লিজ লুক এট, আমি এই জায়গাটার নাম হচ্ছে সাবজেক্টিভ। কথা বলা যাবে, কথা বলার সুযোগ দেন। এটার নাম সাবজেক্টিভ। এটার নাম কি? এটার নাম কি? সাবজেক্টিভ। পরেরটার নাম কি গো? এটা একবারে কবানো গো। আচ্ছা, বন্ধ করে দিচ্ছি। এই অংশটার নাম সাবজেক্টিভ, এই অংশটার নাম কি? এই অংশটার নাম কি? অবজেক্টিভ।
এই সাবজেক্টিভ অবজেক্টিভ এই অংশটার নাম কি? পসেসিভ। অংশটার নাম কি? সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ। তাহলে এই একটা প্রোনাউনের কয়টা অংশ থাকে? তিনটা। সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ। কথা বুঝছো? তিনটা অংশ। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই প্রোনাউনটাকে পরিবর্তন করব। আচ্ছা, এই জায়গাটার মধ্যে মোট কয়জনের মধ্যে কথা হচ্ছে? কে কে? তো আরমান আর ফাহিম আমি করছি, তাহলে আমি ফার্স্ট পারসন। আরমান আর ফাহিম কোন পারসন হবে বলেছিলাম? থার্ড পারসন। কোন পারসন? থার্ড পারসন। তার মানে আই মূলত ফার্স্ট পারসন। আই আর উই কোন পারসন? ফার্স্ট পারসন। ইউ, এই তিনটা ছাড়া পৃথিবীর যা আছে সব কোন পারসন? থার্ড পারসন। তাহলে এখানে হি, শি, ইট এবং দে, এই চারটা কোন পারসন? থার্ড পারসন। তাহলে আই কে কোন পারসন বানাবো আমি? থার্ড পারসন। আই হচ্ছে এই সিরিয়ালে সাবজেক্টিভ। এই সিরিয়ালে কি কি আছে থার্ড পারসন? হি, শি, ইট, দে, এই চারটা। আমাকে কিন্তু এই সিরিয়ালের চারটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। এটা মাঝখানেও যাওয়া যাবে না, পরেরটা তো যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কারণ আই কয় নাম্বার সিরিয়ালে? 1 নাম্বার। তাহলে এই সিরিয়ালের কোনো একটা ব্যবহার করতে হবে। কথা বুঝছো কিনা বলো? এই জায়গাটা মুখস্থ করতে হবে তোমাকে। যদি মনে করো এখানে আইনা থেকে মি থাকতো, তাহলে মি সিরিয়ালের কোনো একটা ব্যবহার করতাম। কথা বুঝছো কিনা? যদি এখানে মাই সিরিয়ালের কোনো একটা এখানে থাকতো, তাহলে এইটার কোনো একটা ব্যবহার করতাম। এটা বুঝছো কিনা বলো আগে। ঠিক আছে? তাহলে আমি আই সিরিয়ালের আই কে থার্ড পারসন বানাবো। তাহলে আই বলতে এই বাক্যের কাকে বোঝাচ্ছে? এই যে বলতেছে ফাহিম সেড, ফাহিম বলেছিল আই শ্যাল রিটার্ন দ্য বুক, আমি বইটা ফেরত দেব বিফোর দ্য ক্লাস স্টার্টস, ক্লাস শুরু হওয়ার আগে। কে বইটা ফেরত দিবে? কে দিবে? ফাহিম। এটাকে আই বলতে কারা বোঝাচ্ছে? ফাহিমকে। তো ফাহিম যেহেতু ছেলে, তাহলে বসবে হি। বুঝছো কিনা? আই বলতে আইটা তো এক বচন, কয় বচন? আই কয় বচন? তাহলে হি, শি, ইট, দে, এই চারটার মধ্যে এটা জানতে হবে, এই জায়গাটা জানতে হবে। হি এক বচন, শিও এক বচন, ইটও এক বচন, দে, তাহলে প্রথমত এটা বাদ। আয়ের পরিবর্তে দে ব্যবহার করা যাবে না। আই মানে ব্যক্তিকে বুঝায়, তাহলে ইট ব্যবহার করা যাবে না। তাহলে ব্যবহার করতে হবে কোনটা? হি অথবা। এখানে আই বলতে একটা ছেলেকে বুঝায়, তাহলে কি ব্যবহার হবে? তাহলে আমি ব্যবহার করলাম আয়ের পরিবর্তে হি। বুঝছো কিনা বলো? প্রথম পরিবর্তন। কোন বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, কোন ভার্ব? অক্সিলারি ভার্বের পরিবর্তন হবে, মেইন ভার্বের পরিবর্তন হবে না। দেখো এখানে শ্যাল একটা ভার্ব আছে, এটা অক্সিলারি ভার্ব। কি ভার্ব এটা? কোন অক্সিলারি ভার্ব এটা? মোডাল অক্সিলারি। যদি কোনো বাক্যে শ্যাল থাকে, তাহলে এটা শুড হয়ে যাবে। কি হয়ে যাবে? শুড অথবা উড। কি হতে পারবে? শুড অথবা উড। এগুলা মনে আছে কিন্তু তোমাদের? ক্যানের পাস্ট কুড, শ্যালের পাস্ট মনে আছে কিনা? উইলের পাস্ট উড, মেয়ের পাস্ট মাইট। এগুলো মনে আছে? ক্যানের পাস্ট কি? কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। মনে করো বাক্যে ক্যান আছে, এটাকে কি বানিয়ে ফেলতে হবে? কুড। শ্যাল থাকলে শুডও ব্যবহার করা যাবে, উডও ব্যবহার করা যাবে। উইল থাকলে উড, উইল থাকলে কি? উড। আবার শ্যালের ক্ষেত্রে কটা ব্যবহার হবে? দুইটা, শুডও হবে, উডও হবে। মে থাকলে মাইট। এখন দেখো তোমার এখানে ভার্ব আছে শ্যাল, কি আছে? এটা অক্সিলারি ভার্ব। কি ভার্ব? তাহলে আমি দেখা এখানে অক্সিলারি ভার্বও আছে, মেইন ভার্বও আছে, তাহলে কোনটা ব্যবহার করব? থাকে, বুঝো। এখানে মোডাল অক্সিলারি আছে, মেইন ভার্বও আছে, কোনটার পরিবর্তন করব? মোডালটা। মেইনটা ব্যবহার, মেইনটার কোনো পরিবর্তন করব না। তাহলে আমি শ্যালের পরিবর্তে কি ব্যবহার করব? শুড। তাহলে দুইটা পরিবর্তন করলাম, এই একটা পরিবর্তন, দুইটা পরিবর্তন। এখানে একটা ভার্ব আছে, এটার কোনো পরিবর্তন করা লাগবে না। বুঝছো কিনা বলো? রিটার্ন দা বুক, দা বুকের জায়গাতে বসবে দা বুক, এটা এভাবেই বসবে। এরপরে বিফোর আছে, বিফোরটাও এভাবেই বসবে, কোনো সমস্যা নাই। এরপরে দা ক্লাস, এটাও এভাবে বসবে। কিন্তু এখানে একটা ভার্ব আছে, আছে কিনা? এটা কি ভার্ব? এটা কোনো মোডাল, এটা কোনো অক্সিলারি ভার্ব না। ইট থাকলে মনে করো প্রেজেন্ট আছে, এটা পাস্ট হয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট আছে, কোন ইনডিফিনিট হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট। ইট আছে, অ্যাড হয়ে যাবে। রাইট আছে, রাইট রোট হয়ে যাবে। প্লে আছে, প্লেড হয়ে যাবে। তাহলে এখানে স্টার্ট আছে, স্টার্ট কি হয়ে যাবে? স্টার্টেড। কথা বুঝছো কিনা বলো? ক্লিয়ার? এখানে একটা মেইন ভার্ব, এটা কি ভার্ব? মেইন ভার্ব। তাহলে স্টার্ট থাকলে কি হয়ে যাবে? স্টার্টেড। এটা বুঝছো কিনা সবাই বলো? তাহলে আমি কয়টা জায়গার পরিবর্তন করছি?
এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, এখানে প্রনাউন। আর কোন জায়গার পরিবর্তন করছি আমি? এই তিনটা জায়গা আর হচ্ছে সেইডের পরিবর্তন করা লাগে নাই, আর এখানে দ্যাট বসাইছি। এই হচ্ছে ন্যারেশন। টেক ইট। খেয়াল করো, আমি তোমাকে বললাম যে ফর এক্সাম্পল, আমি বললাম টেক ইট, ফর এক্সাম্পল এটা নাও, এটা তোমাকে আমি বললাম টেক ইট, এটা কি দিয়ে শুরু হয়েছে? এটা ভার্ব দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? আমি লিখলাম যে, খেয়াল করো, আমি বললাম ডোন্ট টক, আমি তো বললাম ডোন্ট হচ্ছে সেই বাক্যটা শুরু হবে ভার্ব দিয়ে। কি দিয়ে? তবে কোনো অক্সিলারি ভার্ব দিয়ে নয়, বেশিরভাগ ক্ষেত্রে মেইন ভার্ব দিয়ে শুরু হবে। তবে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম কোন ফর্ম? আমি লিখলাম এই যে ডোন্ট টক না বোধ করতে ব্যবহার হয়েছে দুটো অক্সিলারি ভার্ব। আমি বললাম যে গো টু ইউর সিট, গো টু ইউর সিট মানে তোমার আসনে যাও। এটা তো একটা মেইন ভার্ব, তাই না? মেইন ভার্বের কোনটা? প্রেজেন্ট ফর্ম। কোন ফর্ম? ইম্পারেটিভ বাক্য চিনার উপায় হচ্ছে বাক্যটা শুরু হবে একটা ভার্ব দিয়ে, শেষে ফুল স্টপ থাকবে। কি থাকবে? এটা কি বাক্য? এটাকে কি বাক্য বলে? ইম্পারেটিভ। কি বাক্য? যে বাক্যটা শুরু হবে ভার্ব দিয়ে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোন ফর্ম? আর শেষে কি থাকবে? ফুল স্টপ। সেটাকে ইম্পারেটিভ বাক্য বলে। কি বাক্য বলে? ইম্পারেটিভ। তাহলে আমি বললাম গো টু ইউর সিট, তোমার আসনে যাও। এটার দ্বারা আমি একজন ব্যক্তিকে আদেশ করেছি বা একজনকে, তাই তো? আবার দেখো ডোন্ট টক, কথা বলো না, একজন ব্যক্তিকে আমি নিষেধ করেছি, এটাও কি? ইম্পারেটিভ। আদেশ করা, নিষেধ করা। আবার বাক্যের শুরু যদি প্লিজ থাকে, ওই যে প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুক, দয়া করে তোমার ইংরেজি বইটা আমাকে দাও, এটার দ্বারা অনুরোধ করা, এটাও একটা ইম্পারেটিভ বাক্য। কিন্তু দেখো এখানে আছে টেক ইট, আমি বললাম, এখন সে বলো যে টেক ইট, এটা নাও, মানে তুমি বইটা নাও। বলো যে তোমার বইটা আমাকে দিবা, সে বলো টেক ইট নাও। এটার দ্বারা কি কেউ করে আদেশ করছে? না। তাহলে কিছু কিছু ইম্পারেটিভ বাক্য আছে। শোনো, ইম্পারেটিভ বাক্যের অনেকগুলো কাজ। একটা ইম্পারেটিভ বাক্য আছে যেটা ইম্পারেটিভ, কিন্তু এটার দ্বারা কোনো আদেশও বোঝায় না, নিষেধও বোঝায় না, অনুরোধও বোঝায় না, জাস্ট নর্মাল কথাবার্তা। তখন এই ধরনের বাক্যের ক্ষেত্রে সেইডের কোনো পরিবর্তন করা লাগে না। কথা বুঝতে পেরেছো? যখন এই বাক্যটা থাকবে গো টু ইউর সিট, তোমার আসনে যাও, তখন সেইডের পরিবর্তন হবে অর্ডার্ড, কারণ এর দ্বারা আদেশ করেছে। আমি বললাম ডোন্ট টক, ক্লাসে কথা বলো না, এদিকে পড়াটা বুঝো, কিন্তু এটা কিন্তু বুঝতে হবে, পরে তুমি ইম্পারেটিভ অর্ডার করে ফেলবা, ঝামেলা হয়ে যাবে। ইম্পারেটিভটা খুব ডিফিকাল্ট। তোমাকে বলা হলো টেক ইট, মানে ফাহিম আরমানকে বললো বা আরমান ফাহিমকে বললো টেক ইট নাও, এটা নাও। তার মানে কি? নর্মাল কথাবার্তা। এটার দ্বারা কিন্তু আরমান ফাহিমকে কোনো অর্ডার করেনি, আদেশ করেছে, কোনো নিষেধ করেছে, অনুরোধ করেছে না, কিচ্ছু না, জাস্ট বলেছে বইটা নাও, এই তো। কিন্তু এটা মূলত কি বাক্য? ইম্পারেটিভ। কারণ এটা শুরু হয়েছে কি দিয়ে? ভার্ব দিয়ে। কি দিয়ে? আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে? এটা কি বাক্য? মূলত এটা কি বাক্য? কিন্তু এটার দ্বারা কোনো আদেশও বোঝে না, নিষেধও বোঝে না, অনুরোধও বুঝায় না। এটার দ্বারা একটা কথা বলাই বুঝায়। সেই বাক্যের ক্ষেত্রে তুমি লিখবা ফাহিম সেড। তার মানে ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে সেডও ব্যবহার হয়। বুঝছো কিনা বলো? ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে অর্ডার হয়, তারপরে নিষেধ হয়, অনুরোধ হয়, তারপরে অ্যাডভাইস হয়, প্রপোজড হয়, অনেক কিছু হয়, কিন্তু আবার সেডও হয়। এটা বুঝছো কিনা বলো সব? তো এই বাক্যের ক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবা? সেড। কি ব্যবহার করবা? সেড। তাহলে খেয়াল করে দেখো, তুমি লিখবা ফাহিম সেড, ফাহিম বলেছে। কাকে বলেছে কথাটা? মূলত আরমানকে। তুমি যদি আরমান লেখো বাক্যটা হবে না, এখানে যদি তুমি আরমান লিখো তাহলে ন্যারেশনটা সুন্দর হবে। আর তুমি যদি না লিখো তাও কোনো সমস্যা নাই। তুমি লেখলা ফাহিম সেড, হ্যাঁ, কাকে বলেছে কথাটা? কাকে বলেছে? আরমানকে। তুমি না লিখলেও চলবে, ফাহিম সেড। আর ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে বসে টু। কি বসে? টু। কি বসবে? টু। আবার দ্যাটও বসে। ইম্পারেটিভ বাক্যে টুও বসে। কখন দ্যাট বসে? তো যখন লেটস থাকবে। কি থাকবে? লেটস। ইম্পারেটিভ বাক্য লেটস দিয়েও শুরু হয়। যখন লেটস থাকবে তখন দ্যাট, আর লেটস না থাকলে বাকি সব ক্ষেত্রে কি? টু, কনজাংশন হিসেবে। কথাকে বুঝতে পেরেছো? টু বসাইলাম। টু বসানোর পরে এই টু এর পরে ইম্পারেটিভ বাক্যে কার পরিবর্তন হয় না? ভার্বের। কার পরিবর্তন হবে না? কারণ টু এর পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা ভার্বের সবসময় এক নাম্বার। কয় নাম্বার? এখন কয় নাম্বার আছে? এক নাম্বারে আছে। এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে না, তাহলে সরাসরি মেইন ভার্ব আছে। কিন্তু ইম্পারেটিভ বাক্যে, কি বাক্যে? ইম্পারেটিভ বাক্যে টু এর পরে যে ভার্বটা বসবে সেই ভার্বের কোনো পরিবর্তন করা লাগবে না, প্রোনাউনের পরিবর্তন করা লাগবে।
বুঝছো কিনা? এটা গত ক্লাসে পড়াইছি। কোন বাক্যে ভার্বের পরিবর্তন করা লাগবে না? ইম্পারেটিভ, ঠিক আছে। আবার দ্যাট আরেকটা আছে, ওইটার ক্ষেত্রে লাগবে, এটা আমি দেখাবো তোমাদেরকে। যখন টু বসাবা তখন আর কার পরিবর্তন করা লাগবে না? কোনো ভার্বের কোনো পরিবর্তন করা লাগবে না, বুঝছো কিনা বলো? তাহলে একবার টু টেক, টু টেক। আর ইট কোন পারসন? কোন পারসন ইট? তো থার্ড পারসন থাকলে তো আমাদের টার্গেট কোন পারসন বানাইতে হবে? থার্ড। কোন পারসন? তাহলে থার্ড আছে, তাহলে এটা আর পরিবর্তন করা লাগবে না। ফার্স্ট পারসন থাকলে এটাকে থার্ড পারসন বানাবো, সেকেন্ড পারসন থাকলে এটাকে কোন পারসন বানাবো? থার্ড। আর থার্ড থাকলে থার্ডই থাকবে। তাহলে একবার টু টেক ইট, ফুল স্টপ দিবা। পারবা কিনা বলো? সেড ফাহিম। ফাহিম থ্যাঙ্কস বলছে, কাকে বলছে থ্যাঙ্কসটা? বলছিনি? দেখো মূলত বাক্যটা ছিল আই থ্যাংক ইউ, এটা একটা বাক্য। এটা কি একটা বাক্য? কথাকে বুঝতে পেরেছো? এখানে শুধু বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। ধন্যবাদটা কে দিছে? ফাহিম। কাকে দিছে? আরমানকে। যদি এরকম শুধু একটা শর্ট একটা কথা থাকে, এটার ক্ষেত্রে এভাবে করতে হবে। খেয়াল কর কিভাবে করতে হবে। লিখতে হবে ফাহিম এ সেইড কোন টেন্স? পাস্ট। তাহলে থ্যাংক অর্থ ধন্যবাদ দেওয়া, থ্যাংক অর্থ কি? আর থ্যাংকের পাস্ট টেন্স কি? থ্যাংক, থ্যাংকড, থ্যাংকড। এখানে শুধু ভার্বটা আছে, কি আছে? ভার্বটা আছে। তখন আমাদেরকে লিখতে হবে ফাহিম থ্যাংকড, কারে থ্যাংক দিছে? আরমানকে। থ্যাংকড আরমান, লিখলো চল, শেষ। পারবা কিনা বলো? যখন থ্যাংকস আছে বলবে ফাহিম থ্যাংকড আরমান, ফাহিম আরমানকে ধন্যবাদ দিয়েছিল, ব্যাস এতটুকুই। পারবে? তুলে ফেলো। তোমাদেরকে জিজ্ঞেস করব, তোমরা বলবা, ধরো এরকম একটা বাক্য আছে, খেয়াল করো। আই ওয়াজ ইটিং মাই ব্রেকফাস্ট, এটা আছে। এটাকে তুমি কি বানাবা? হ্যাঁ, এটা বর্তমানে এটা কোন টেন্সে আছে? পাস্ট। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে এটাকে কি বানাবা? না না, রাখার দরকার নেই, বলো কি বানাইবা? মনে রাখবা তোমারটা হয়েছে। ধরো প্রেজেন্টের চারটাকে কি বানাইবা? পাস্টের চারটা বানাইবা। যদি পাস্টের এক নাম্বারটা থাকে এটাকে বানাই ফেলতে হবে তিন নাম্বারটা। মনে করো আছে পাস্ট ইনডিফিনিট, বানাই ফেলতে হবে কি? পাস্ট পারফেক্ট। কি বানাইতে হবে? মনে করো বাক্যটা আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে কি বানাইবা? পাস্ট পারফেক্ট। কি বানাইবা? পাস্ট ইনডিফিনিট আছে, কি বানাইবা? পাস্ট পারফেক্ট। খেয়াল করো, মনে করো পাস্টের চারটা, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট, এদিকে দেখা দরকার, এদিকে আসতে হবে। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন তুমি এক নাম্বারটা দেখবা এটা বানাই ফেলবা তিন নাম্বারটা, কথা বুঝছো? যখন তুমি দুই নাম্বারটা দেখবা বানাই ফেলবা চার নাম্বারটা। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট বানাই ফেলবা, ঠিক আছে? মনে করো আছে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি বানাবে এটারে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝছো কিনা বলো? মনে করো আছে পাস্ট পারফেক্ট, এইটাই থাকবে, কোনো পরিবর্তন করা লাগবে না। তিন নাম্বারটা আছে তিন নাম্বারটাই থাকবে, চার নাম্বারটা আছে চার নাম্বারটাই থাকবে, কোনো পরিবর্তন করা লাগবে না। কথাটা বুঝতেছো নি? তোমরা বলো আগে। প্রেজেন্টের এক নাম্বার আছে, এটারে বানাইবা পাস্টের এক নাম্বার। বুঝছো কিনা? মনে করো পরীক্ষা আছে আই ইট রাইস, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কোন ইনডিফিনিট বানাইবা? কোন ইনডিফিনিট? পাস্ট ইনডিফিনিট। কথা বুঝছো কিনা? তখন লিখবা আই এট রাইস। মনে করো আছে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোন কন্টিনিউয়াস বানাইবা? বুঝুনি কথাটা? এম এর পরিবর্তে ওয়াজ লিখে ফেলবা। আচ্ছা, মনে করো আছে পাস্ট ইনডিফিনিট, পাস্টের এক নাম্বারটা আছে, কয় নাম্বার বানাইবা? একের সাথে তিনের সম্পর্ক, এটা এটা বিজুট, বিজুটটা লিখবা। এক নাম্বারের সাথে তিন নাম্বার, দুই নাম্বারের সাথে চার নাম্বার। মনে করো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে আই ওয়াজ রিডিং এ বুক, তখন এটাকে বানাই ফেলতে হবে কয় নাম্বারটা? চার নাম্বার। দুইয়ের সাথে কয় নাম্বারের সম্পর্ক? চার। একের সাথে তিন, দুইয়ের সাথে চার। মনে এইটা এই ইকুয়েশনটা মনে রাখতে হবে তোমাকে। এক নাম্বার হলে তিন নাম্বার, দুই নাম্বার হলে চার নাম্বার। তিন নাম্বারটা আছে তিন নাম্বারই থাকবে, চার নাম্বারটা আছে চার নাম্বারটাই থাকবে।
পারবা কিনা বলো। মনে করো বাক্যে ক্যান আছে, এটাকে কি বানাই ফেলবা? কুড। শ্যাল থাকলে শুডও বসবে, উডও বসবে। উইল থাকলে উড, মে থাকলে মাইট। পারবে কিনা বলো। এই পরিবর্তনগুলো তোমাকে করতে হবে। আরো কিছু পরিবর্তন আছে, যেমন মনে করো দিস আছে, তাহলে কি হয়ে যাবে? দ্যাট। এগুলা কিছু শব্দ আছে, এগুলো একটা শীট আমি প্রোভাইড করবো ন্যারেশনের উপর। এই আপাতত যতটুকু পড়েছে এতটুকু বুঝছো নি, পারবা নি। এটার 4টা থাকলে 5টার 4টা বানাবা। ওকে। মনে করো বাক্যে হ্যাভ আর হ্যাজ আছে, কি বানাইবা? মনে করো বাক্যে হ্যাভ আর হ্যাজ আছে, দেখলা, এটার পরিবর্তে কি বানাইবা? হ্যাড। কি বানাইবা? হ্যাভ হ্যাজ কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। হ্যাড পাস্ট। তাহলে হ্যাভ আর হ্যাজ দেখছো বাক্যে, এটা কি বানাই ফেলতে হবে? হ্যাড। পারবা কিনা বলো। ঠিক আছে। মনে করো বাক্যের মধ্যে অ্যামিজার আছে, তাহলে কি বানাইবা? ওয়াজার, যে কোনো একটা। অ্যামিজার ওয়াজার কোনটা, কোন পার্সন, কোনটা একবচন বহুবচনে জানো নি তোমরা? সব জানো? আচ্ছা ঠিক আছে। এরপরে মনে করো বাক্যে ডু আর ডাজ আছে, কি বানাইবা? ডিড বানাবো। ডু আর ডাজ থাকলে টু ডু ভার্ব কোনগুলো? টু বি ভার্ব, অ্যামিজার ওয়াজার, অ্যামিজার ওয়াজার। ঠিক আছে।